হ্যালো গাইস, আই এম পলাশ। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও ফর এভরিওয়ান। আজকে কিন্তু চলে আসছি শ্রীমঙ্গলের সেই চা বাগানে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে চা পাতা সংগ্রহ করছে। আপনাদেরকে যদি একটু দেখাই, আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আজকে কিন্তু এই চা বাগান, সমগ্র শ্রীমঙ্গলের চা বাগান ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং এখানকার যে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য আছে, অবলীলা আছে, সেগুলো দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু পুরান ঢাকা চকবাজার থেকে আজকে সকাল প্রায় 6:30 নাগাদ বেরিয়ে পড়েছি। ইট পাথরে গড়া ঘনবসতি শহরে সকালবেলার নীরব পরিবেশটা খুবই ভালো লাগছে। পলাশী হয়ে নীলক্ষেত নিউ মার্কেট থানার সামনে দিয়ে যাচ্ছি। সকালবেলা স্নিগ্ধ ঠান্ডা হিমেল হাওয়া, প্রাণ জোড়ানো পরিবেশ, অচেনা রূপ, আগে কখনো দেখা হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমরা যাচ্ছি শাহজালাল শাহপরাণের ভূমি, জাফলং মায়াবী ঝর্ণা, রাতারগুল। মেঘালয়ের পাশে সাদা পাথর, মাধবকুণ্ডের মতো প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত জায়গায়। আপনারা বুঝে গেছেন আমরা যাচ্ছি কোথায়। আজকে শুরু হবে শ্রীমঙ্গলের চা বাগান দিয়ে। সেখান থেকে লন্ডন শহর খ্যাত সিলেট, সেখানে গিয়ে রাতে থাকার ব্যবস্থা করতে হবে। আমাদের গাড়ি পঙ্খিরাজের মতো ছুটে চলছে সিলেটের উদ্দেশ্যে। গাড়ির ভিতরে সবাই ঘুম ঘুম চোখে, হাসি খুশি মুখে গাড়ির ভিতর থেকে দেখছে বাহির পানে। মজার বিষয় হচ্ছে, সিলেট ভ্রমণ কেন্দ্র করে ব্যস্ততার মাঝে সময় বের করাটা খুবই মুশকিল হয়ে পড়েছিল। সবকিছু ওভারকাম করে সবার সময় ঠিকঠাক আজকে দিনেই যাচ্ছি সিলেট চা বাগান। ঢাকার পূর্বাচল ৩০০ ফিট সড়ক দিয়ে সকালবেলার মেঘাচ্ছন্ন আকাশ দেখতে দেখতে চলে আসছি উজান ভাটিতে। পেটে হালকা ক্ষুধা, খেতে হবে সকালের নাস্তা। আমি যদি আমার বর্তমান লোকেশন আপনাদেরকে বলি, তাহলে আমরা আছি হোটেল উজান ভাটিয়ান রেস্টুরেন্টে। সকালের খাবার খাওয়ার জন্য সবাই প্রস্তুত। পরোটা ও সবজি, সাথে ডিম, তারপরে হবে রং চা, দুধ চা। চা বলতেই মনে পড়ে গেল চা বাগানের কথা। খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু আবার ছুটে যাব সিলেটের উদ্দেশ্যে। আমার মেয়ের কিছু কেনাকাটা শেষে চলছি সিলেটের পথে। আমার এই প্রথম সিলেট ভ্রমণ, জানি না কেমন হবে। প্রকৃতি ও প্রিয় মানুষ আমি ভাই, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভালো লাগে। আকাশে মেঘের ঘন ঘটা, নদীতে বইছে ঢেউ, অবাক পানে আমি বাহিরে চেয়ে রই। মনে লাগে দোলা, ও আমার জন্মভূমি, সৌন্দর্যের জন্য তুমি সেরা। যতই সামনের দিকে যাচ্ছি, ততই মন জুড়ানো, প্রাণ জুড়ানো পরিবেশ দেখতে পাচ্ছি। অসাধারণ মুহূর্ত। বৃষ্টিতে ভিজে ভিজে সিলেট যেতে হবে, এটা কিন্তু ভাবিনি। হঠাৎ ঝুম বৃষ্টি, পরিবেশটা সতেজ হয়ে গেল। আমার সাথে থাকুন, দেখতে থাকুন প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য। এই রোদ, এই বৃষ্টি। রাস্তার পাশে ছোট ছোট ছেলেরা আমরা বিক্রি করতেছিল দেখে গাড়ি থামানো হলো। গাড়িতে কয়েকজন টকপ্রিয় মানুষ আছে, তাদের চোখেই আমরা বিক্রেতা পড়েছে ধরা। আমরা বিক্রেতা একজনকে ডেকেছি, দুইজন কিন্তু ছুটে চলে আসছে। যাই হোক, যে কোনো একজনের কাছ থেকে তো আমরা কিনতে হবে। সিলেট যাচ্ছি, কিন্তু বৃষ্টির কথা কাজে মিল নাই। এই আসে, এই যায়। টক আমরা খেতে খেতে যাচ্ছি সিলেট। আমাদের কিন্তু একজন অভিজ্ঞ গাইড আছে, নো টেনশন 240, কাছে তবু ভাই আর হীরা ভাই, দুজনেই কিন্তু আমার ভাইরা ভাই। আকাশে মেঘ দেখে চিন্তা করছি, আকাশের যেই পরিস্থিতি, বৃষ্টি আসছে আর যাচ্ছে। সিলেট যাচ্ছি, এভাবে যদি বৃষ্টি পিছু লেগে থাকে তাহলে ঘুরবো কিভাবে, সেই চিন্তায় কপালে চিন্তার ভাঁজ পড়ে যাচ্ছে। যাই হোক, সবকিছু অতিক্রম করে সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। চোখ জোড়ানো মেঘাচ্ছন্ন আকাশ, গাড়িতে বসে একটা গান মনে পড়ে গেল। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। চা পাতার গন্ধ পাওয়া যাচ্ছে। যতই সামনের দিকে যাচ্ছি, ততই নজর কাড়া দৃশ্য দেখতে পাচ্ছি। কারণ আমি তো আছি শ্রীমঙ্গলের চা বাগানে। স্বচক্ষে দেখতে পারলে অনুভূতিটা বুঝতে পারতেন আপনারা। পাহাড় ঘেঁষে গাছগাছালির মাঝ রাস্তা দিয়ে ছুটে চলছি। চা বাগান দেখতে দেখতে যাচ্ছি। পছন্দ মতো একটা চা বাগান বেছে নিব এবং সেখানে গিয়ে আমরা নামবো এবং ঘুরে ফিরে দেখব, সেই চিন্তা করছি। তো সামনের দিকে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন।
এবং দেখতে থাকুন প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য কাকে বলে। তো আমরা পছন্দ মতো কিন্তু একটা চা বাগান ফিক্সড করলাম এবং সেখানে কিন্তু সবাই নেমে পড়লাম। আজকে এখানে সবাই মিলে একসাথে চা বাগানের সৌন্দর্য উপভোগ করব। গাড়ি থেকে সবাই কিন্তু চা বাগানে প্রবেশ করছে। একদম ঠিকঠাক জায়গায় এসে পৌঁছেছি। আকাশে মেঘের ঘনঘটা, ঠান্ডা পরিবেশ। এই বুঝি দৌড়ে আসলো বৃষ্টি। চারদিকে সবুজে ঘেরা। একবার বলতে ইচ্ছে করছে, প্রকৃতি তুমি খুব সুন্দর। এমন পরিবেশে যে যার মতো করে ফটো সেশন করছে। আমরা আছি 12 জন, বিশাল চা বাগান, সবাই হাসি খুশি। আমার মেয়ে কোথায় তাকে আমি খুঁজে পাচ্ছি না। একে একে সবাই আসছে। গাড়ি রাস্তার পাশে রেখে বহুল কাঙ্ক্ষিত আমরা এখন শ্রীমঙ্গলের চা বাগানে। আমার মেয়ে আসছে, সাথে মেয়ের মা ও নানু। সে কিন্তু আনমনা ভাবে আছে, এদিক সেদিক ছোটাছুটি মনোভাব। আমার মেয়েকে নিয়ে ঘুরবো, সৌন্দর্য মণ্ডিত চা বাগান সম্পর্কে জানাবো, দেখাবো। যেদিকে তাকাই সেদিকেই সুন্দর, কোন দিকে যাব ফিক্স করতে পারছি না। চা শ্রমিক হলেন তারা যারা চা বাগানে চা পাতা সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণ ও অন্যান্য কাজে নিয়োজিত থাকেন এবং তাদের শ্রমের বিনিময়ে নির্দিষ্ট একটা মজুরি পেয়ে থাকেন। তবে বাংলাদেশের চা শ্রমিকদের জীবন বঞ্চনা, অনিশ্চিত মজুরি ও মৌলিক অধিকারের অভাব এবং খারাপ কাজের পরিবেশের সঙ্গে লড়াই করার প্রতীক হিসেবে পরিচিত, এটা আমরা জেনে থাকি। সর্বোপরি এরকম সুন্দর পরিবেশ পেয়ে রুহি, দাদা ভাই, বোনেরাও খুবই আনন্দিত। রাইসা, আয়শা, মোনায়েম চা শ্রমিকেরা চা পাতা সংগ্রহ করছে, তাদের কাছে যাব। আমার মেয়ে কিন্তু নিজেই চা পাতা সংগ্রহ করতে শুরু করেছে। পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ যারা আছে সবাই কিন্তু ঘুরে ঘুরে দেখছে। যারা চা পাতা সংগ্রহ করছে তাদের সাথে তাদের মতো করে কিছু সময় কাটাবো, তাদের কথা শুনবো। কিন্তু ম্যানেজার স্যারের নির্দেশ চা বাগানের ভিতরে ঢোকা নিষেধ। তারপরেও আবদার করে কিছু সময় তাদের কাছ থেকে চেয়ে নিলাম এবং ভাব জমিয়ে তাদের সাথে তাদের মাথার টুপিও নিয়ে নিলাম। তো আমাকে কেমন লাগছে? আশা করি ভালো লাগছে। চা বাগানে এসেছি, একটু চা শ্রমিকের স্টাইলে না ছবি তুললে, ভিডিও না করলে কেমন দেখা যায়। তো আমাকে কেমন লাগছে এটা কমেন্ট বক্সে জানাবেন। চা শ্রমিকের কাছে রুহির আম্মু চলে আসবে, এই যে চলে আসছে। হাই গাইস। তো আমরা ঘুরে ঘুরে দেখছি এবং রুহির আম্মুকেও চা শ্রমিক বানিয়ে দিলাম। 1921 সালে 10ই মে অসহযোগ আন্দোলনের প্রভাবে চা শ্রমিকরা নিজেদের জন্মস্থানে ফিরে যাওয়ার জন্য মূল্যকে চলো আন্দোলন শুরু করেন। তারপর থেকেই চলছে এভাবেই তাদের জীবনযাত্রা। চা বাগানের কঠিন পরিবেশ কাজ করে চা উৎপাদন করা চা শ্রমিকদের অবদান এবং তাদের সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানাই সব সময়। যাই হোক, চা বাগানের স্টাইলে কিছু ছবি তুললাম, ঘোরাঘুরি করতেছি, চা শ্রমিকদের সাথে গল্প গুজব করছি, তাদের জীবনের হালচাল সম্পর্কে জানার চেষ্টা করছি। সে কি কাণ্ড! হঠাৎই কিন্তু ঝুম বৃষ্টি নেমে পড়ছে। যে যার মতো যেদিকে পাচ্ছে ছুটে যাচ্ছে। আমি কিন্তু আমার মেয়ের দিকে ছুটে যাচ্ছি। চা বাগানের ভিতরে একটা উঁচু পাহাড়ে গিয়ে কিন্তু আমার মেয়ে আটকা পড়েছে। তো আমি দৌড়ে চলে আসছি। চারিদিকে কিন্তু হঠাৎই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। কিছু করার নাই, আপনারা দেখতেই পাচ্ছেন। বৃষ্টির দৌড়ানি অবশেষে খেয়ে গেলাম। পাহাড়ের উপরে আছি, এই যে আমার মেয়ে একা একা দাঁড়িয়ে আছে। কিছু করার নাই, চা বাগানের ভিতরে বৃষ্টির কবলে পড়েছি, আটকা পড়ে গেলাম বুঝি। ভেবেছিলাম বৃষ্টিটা থাকবে না, কমে যাবে, কিন্তু সেটা আর হলো না। সে কিন্তু জোরে সরে আসছে। তো কিছু করার নাই, আমরা কিন্তু চা বাগানে একদম মাঝামাঝি ছিলাম, একদম ভিজে চুপচুপা হয়ে গেছি। চা বাগানের ভিতর থেকে আস্তে আস্তে বাকি আর কিছু রইল না। আমাদেরকে দাবায় রাখতে পারবা না। আবহাওয়া প্রতিকূল পরিস্থিতির মাঝে ভেজা শরীরে গাড়িতে উঠে আবার কিন্তু আমরা যাব শ্রীমঙ্গল শহরের দিকে। সারা শরীর কিন্তু ভেজা। এমন পরিস্থিতির শিকার হব এটা কিন্তু ভাবিনি। বৃষ্টিতে ভিজে এখন গাড়ির ভিতরে কিন্তু ঠান্ডা লাগছে। যাই হোক, আমাদেরকে যেতে হবে শ্রীমঙ্গল শহরে। বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টির ভিতরে খুবই ভালো লাগছে। তো শ্রীমঙ্গল শহরের দিকে কিন্তু আমরা যাচ্ছি।
এমন যদি হতে থাকে তাহলে তো সিলেট ভ্রমণ পানি পানি হয়ে যাবে। আমরা কিন্তু শ্রীমঙ্গল শহরের দিকে ছুটে যাচ্ছি, দেখি সামনের দিকে কি হয়। আমরা কিন্তু শ্রীমঙ্গল শহরের দিকে ঢুকে পড়েছি। এখানে কিন্তু প্রচুর রোদ, এখানে কিন্তু বৃষ্টি নেই। তো এটাই বলতে চাচ্ছি, এই রোদে এই বৃষ্টি, বৃষ্টি কথা কাজে কোনো মিল নাই। কি যে একটা অবস্থা, বৃষ্টি মস্করা শুরু করেছে আমাদের সাথে। আমাদের উচিত গাড়ি থেকে নেমে কিছু সময় সূর্যের তাপ শরীরে গরম করা। কোনো এক চা বাগানের মাঝখানে আমাদের গাড়িকে থামাতে হবে, সেখানে রোদে কিছু সময় হাঁটাহাঁটি করলে শরীরটা একটু গরম হবে, সেই চিন্তায় আছি। তো শ্রীমঙ্গল শহরের যে পরিবেশটা আসলে খুবই ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে গাছগাছালি, অরণ্য। গাড়ি কিন্তু ছুটে চলছে, যাচ্ছি আমরা শ্রীমঙ্গল শহর ঘুরে বেড়াচ্ছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। অসাধারণ, অসাধারণ, এক কথা অসাধারণ। রাস্তার দুই পাশে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছেন। আনারস বিক্রি করা হচ্ছে, এখানেই গাড়িটা থামিয়ে নিলাম। আনারস দামাদামি হচ্ছে, আনারস কেনা হতে পারে। এখানে তো আনারসের দাম বেশি, আমরা খাইতেছি না মা। না না, আমরা শ্রীমঙ্গলে আনারস দেখা যাবে। শ্রীমঙ্গলে ঢাকা শহর থেকে দাম কিন্তু কম নয়, দামটা একটু বেশি। তো আমি কিন্তু এদিক সেদিক ছোটাছুটি করে ভিডিও করছি, ছবি তুলছি। পিছনে কিন্তু আমাদের গাড়ি দেখা যাচ্ছে, সবাই যার যার মতো করে ঘুরছে, আমিও আমার মতো করে ঘুরছি। সরকারি লোক দিকে লাগা টিকিট লাগছে। ছাড়েন আপনি। আমার কি ভাইরাল কথা? ভাইরাল হয়ে যাবেন। ভাইরাল করে কি হইব? সবাই আনারস খাইতে বেরিয়ে। রাস্তার দুই পাশেই কিন্তু চা বাগান, আপনাদেরকে যদি একটু দেখাই। তুমি কি খাবে? কি খাবে? কি এটা কি খাচ্ছে বাবা? দেখো তো। হ্যাঁ? আইননুন খাইতেছো? তুমি আইননুন খাইতেছো? পিছনে লেও না। আমরা কিন্তু একদম বর্ডারে চলে আসছি, বর্ডারের পাশেই আছি আমরা। তো এখানে কিন্তু ছোট একটা খালের মতো দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। আমি কিন্তু খালের খুব কাছে যাচ্ছি, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। একটি ছাগলও দেখা যাচ্ছে। আমার মেয়ে যদি ছাগলটা দেখতো তাহলে অবশ্যই বলতো বাবা নিয়ে যাব। তো আমি কিন্তু সাধারণ মানুষ দেখতে পাচ্ছি, তারা তাদের কাজে ব্যস্ত হয়তো। ওই পাশে কিন্তু দেখা যাচ্ছে রাখাল ঘাস কাটছে। বাহ, কতই না সুন্দর ও আমার জন্মভূমি। যাই হোক, এদিক সেদিক ঘোরাঘুরি করে আমাদেরকে কিন্তু যেতে হবে সিলেট শহরে। তো সবাই কিন্তু যার যার মতো করে একটু শরীরটা গরম করে নিল, যেহেতু আমরা বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। তো এখন আমাদের গাড়ি কিন্তু আবার সিলেটের উদ্দেশ্যে যাবে। আমরা সবাই গাড়িতে উঠে পড়ছি। রাস্তার যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ, সবখানেই শুধু চা বাগান আর চা বাগান। আসি তো সিলেট, এটাই তার জ্বলন্ত প্রমাণ। সবাই পিছু ছাড়লেও সে কিন্তু পিছু ছাড়ছে না। কে ছাড়ছে না জানেন? বৃষ্টি। সিলেটের আঁকাবাঁকা মেঠো পথ, দুই পাশে পাহাড়। পাহাড়ের নীরবতা হৃদয়ের গভীরতম অনুভূতিগুলোকে স্পর্শ করে, যেন প্রকৃতির সাথে আত্মার সংযোগ স্থাপন হয়। একবার যদি পাহাড়ের প্রেমে পড়ো, তাহলে শহরের কৃত্রিম আলো আর ভালো লাগবে না। বৃষ্টি এসে আবার কিন্তু শরীরটা শীতল করে দিচ্ছে। মাত্র শরীরটা গরম করে আসলাম। বৃষ্টি মানে এক অন্যরকম ভালো লাগা, যেন প্রকৃতি নিজেই ভালোবাসার সুর তুলছে। বৃষ্টি শুধু পানির ফোঁটা নয়, এটি প্রকৃতির এক অপূর্ব উপহার, যা আমাদের মনকে শান্তি দেয় এবং চারপাশের সৌন্দর্যকে আরো গভীর করে তোলে।
ঠান্ডা মেজাজে চা হলে কেমন হয়? সিলেটে আসছি, চা খাওয়া হবে না এটা তো হতে পারে না। তার ভিতরে আছে বৃষ্টির জ্বালা যন্ত্রণা। সর্বোপরি এখন আমাদেরকে চা খেতে হবে। বিখ্যাত চা বাগানগুলো ভ্রমণ করা এবং সেখান থেকে পাওয়া খাঁটি সতেজ চা পাতা স্বাদ গ্রহণ করা, এটা সিলেট ভ্রমণের অন্যতম বৈশিষ্ট্য। মালনী ছাড়া বাংলাদেশের প্রথম চা বাগান। এখানে কিন্তু চায়ের এক দীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাস রয়েছে। চা প্রেমীরা সিলেটে এসে চা বাগান দেখে চা পান করে এর সতেজতা ও মন মাতানো সুগন্ধের অভিজ্ঞতা লাভ করতে হবে। বৃষ্টিতে আটকা পড়ে বসে বসে চা পান করছে সবাই। চা দোকান নয়, যেন বাইক পার্কিং করে চায়ের আড্ডায় মেতেছে সবাই। এমনটাই কিন্তু সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, একটি চার দোকান কিন্তু অবশেষে পাওয়া গেল। বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে ভরপুর, তবুও কিন্তু আমাদের গাড়ি থামানো হলো। সেখানে গিয়ে দেখছি যে চায়ের ব্যবস্থা কেমন। আজকে কিন্তু সরাসরি আপনাদেরকে সরাসরি চা বানানো দেখাবো। চায়ের শহরে এসে আমাদের জন্য কিন্তু চা তৈরি করা হচ্ছে, চা বানানো হচ্ছে। দেখি কিভাবে চা বানায়। বৃষ্টির জন্য গাড়ি থেকে কেউ নামেনি, তো গাড়িতেই আমাদের চা নিয়ে যাচ্ছে এবং বৃষ্টি কিন্তু পড়ছে। বৃষ্টি কিন্তু থেমে নেই। গাড়ির ভিতর থেকে মোনায়েম সবাইকে চা দিবে। বৃষ্টির ফোঁটা পড়ছে কিন্তু চায়ের কাপে, এ যেন এক অন্যরকম অনুভূতি। চা পর্ব শেষ করে আমরা কিন্তু সিলেট শহরের দিকেই যাব। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমি কিন্তু এই ফাঁকে একটু চারিদিকটা ঘুরে ফিরে আসি। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। চায়ের দোকানের পাশে উঁচু উঁচু পাহাড় ঘেঁষে চা বাগান, কি সুন্দরই না লাগছে। একদম কাছ থেকে যদি চা পাতা আপনাদেরকে দেখাই, বৃষ্টিতে ভেজা সতেজ পাতা। এভাবেই যাচ্ছে আমাদের দিন। আবার ছুটে চলছি আমরা সিলেটের শহরের উদ্দেশ্যে। যাচ্ছি আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে সিলেটের পাহাড় ঘেঁষে। যেদিকে যাই সবুজে ঘেরা। আবার কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যেখানে নাই সেখানে আমাদের গাড়ি থামায়। সিলেটের রেল লাইনের কিছু সময় উপভোগ করব, কারণ আমাদের রাস্তার বাম পাশে রেল লাইন আমরা দেখতে পেয়েছি। তো সুন্দর একটা পরিবেশ দেখে গাড়ি থামিয়ে আমরা কিন্তু এই সিলেটের রেল লাইনে ঘুরবো। এখানে কিছুক্ষণ সময় আমরা অতিবাহিত করব। তো বলতে বলতেই কিন্তু আমরা চলে আসছি রেল লাইনে। খোঁজ খবর নিয়ে দেখছি আপাতত রেল লাইন দিয়ে ট্রেন আসবে না। এদিক সেদিক ছোটাছুটি ঘোরাঘুরি আপনাদেরকে যদি একটু দেখাই। এখন কিন্তু গাড়ি থেকে সবাই চলে আসছে। আমার মেয়ে টিয়া পাখি, টিয়া পরি ছিল, সে কিন্তু বৃষ্টিতে ভিজে লাল পরি হয়ে গেছে। সবাই যার যার মতো করে কিন্তু যাচ্ছে। রাস্তার ঠিক পাশেই জনপ্রিয় খাসিয়াপুঞ্জ, যা শ্রীমঙ্গল থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত। সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও খাসিয়াদের জীবনযাত্রা এই স্থানটিকে আকর্ষণীয় করে তুলেছে। এটি লাউছড়া জাতীয় উদ্যানের কাছে অবস্থিত। কালাপাহাড় ও তার আশেপাশে বেগুনছড়া, পুটিছড়া এবং লবণছড়া সহ বেশ কয়েকটি খাসিয়াপুঞ্জ রয়েছে, যা শ্রীমঙ্গলের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। খাসিয়াপুঞ্জগুলো সাধারণত পাহাড়ি এলাকায় অবস্থিত। তো সেখানে যাওয়ার পথ কিছুটা দুর্গম হতে পারে। আমাদের মতো যারা এখানে আসে তারা খাসিয়াদের সংস্কৃতি অংশ হিসেবে তাদের উপাসনালয় বা গির্জা দেখতে পারে। তো সিলেট বিভাগের সৌন্দর্য নিয়ে আর কিছু বলার নেই। আসলেই সিলেট খুবই সুন্দর জায়গা। চারদিক ঘুরে ঘুরে দেখছি, ভিডিও করছি, ফটো সেশন চলছে। আমার মেয়ে লালপরীকেও দেখতে পাচ্ছেন, সে কিন্তু খুশিতে আত্মহারা, এদিক সেদিক ছোটাছুটি করছে। আমরা কিন্তু আবার ট্রেন লাইনের দিকে আসছি। এখানে এসে আমরা কিন্তু এখন কিছু সময় পার করব।
ট্রেনের দুই পাশে দুজন হাত ধরে হাঁটছি, ভালোই লাগছে। খুব সাবধানতা অবলম্বন করে আমরা আমাদের পর্ব শেষ করলাম এখানে। আবার ছুটে চলেছি সিলেটের পথে, চারদিকে সবুজ আর সবুজ। তো ভালোই লাগছে। সিলেট বিভাগের ইতিহাস সমৃদ্ধ, ঐতিহ্যপূর্ণ এই অঞ্চলের শ্রীহট নামে পরিচিত ছিল। আমরা শ্রীমঙ্গলের পথে আছি, তো হঠাৎই কিন্তু আমাদের চোখে ধরা পড়েছে টিয়া পাখি। তো আমরা সেদিকেই যাচ্ছি। বেবি টিয়া পাখি দেখতে যাইতেছো? আই হাই, নাকি টিয়া পাখিটা নিয়েই যাবো গা? আমার তো সন্দেহ লাগতেছে। এ বাবা, কি করতেছে পাখিটা? দেখো তো, এখানে তো অনেক পাখি আছে। এখানে লোক নেই। পাখি কি কথা বলতে পারে? কোনটাই কথা বলতেছে? আমার মেয়ে পাখি দেখে তো খুবই খুশি। আমাদেরও একটা মিঠু ছিল, টিয়া পাখি ছিল, সে আমাদের ফাঁকি দিয়ে উড়ে গেছে। দাম বেশি হওয়াতে আর কেনা হলো না। আমরা কিন্তু আবার ছুটে চলছি, সিলেট শহরের দিকে যাচ্ছি। তো প্রাচীনকালে চন্দ্রসেন ও দেবরাজ বংশ এবং পরবর্তীতে কামরূপ রূপের হিন্দু ও বৌদ্ধ রাজাদের শাসনাধীন ছিল এই সিলেট। হযরত শাহজালাল শাহপরাণের আগমনের পর এটি একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র হয়ে ওঠে। এই অঞ্চলের ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে রয়েছে চা বাগান, হাওর বাওর এবং পাহাড়ি সৌন্দর্য, যা এটিকে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে এক বিশেষ পরিচিতি দিয়েছে। আমরা কিন্তু সিলেট শহরের ভিতরেই প্রবেশ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু সিলেট শহরের ভিতরে প্রবেশ করেছি। সেই সকাল 6:30 বাজে বেরিয়েছি ঢাকা থেকে, এখন প্রায় 5টা বাজে। সারাদিন কি কি করলাম সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। এখন দুপুরের খাবারের পর্ব আসছে। তো সিলেটের খুবই নামকরা একটি পাঁচ ভাই রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের ভিতরে আমরা ঢুকে পড়ছি। এখানে খাবার খাবো। এখানে খাবার দাবার শেষ করে আমরা কিন্তু আমাদের থাকার ব্যবস্থার জন্য প্রস্তুতি নিতে হবে। তো আমরা যত দ্রুত পারি খাবারের পর্ব শেষ করব। যে যার মতো করে ফ্রেশ হচ্ছে। রেস্টুরেন্টটা দোতলা, তো আমরা উপরের তলায় উঠলাম। সবাই ফ্রেশ হয়ে নিচ্ছে যে যার মতো করে। আমিও আমার মতো করে ফ্রেশ হয়ে নিলাম। তো সবাই একটু ক্লান্ত, আমার মেয়েও একটু বোরিং ফিল করছে, কারণ সারাদিন জার্নি করে অনেকটা ক্লান্ত হয়ে গেছে। তো আমরা খাবার দাবার শেষে আমাদের থাকার হোটেল ব্যবস্থা করতে হবে। আমার ওদিকে রাখো বক্তা। নানা পদের ভর্তা, গরুর মাংস, ডাল সহ খাবার দাবার শেষ করে আমরা কিন্তু দেখছি 5:30 বেজে গেছে। তো আমি আমার মেয়েকে খুঁজছি, সে তো দুষ্টামি করছে, খাবার দাবার কিছুটা খেয়েছে, শরীরে এনার্জি এসেছে। তো আমরা নেমে যাচ্ছি। খাবার দাবার শেষে গাড়ির কাছে যাচ্ছি, সবাই গাড়িতে উঠছে। সবাই একটু ক্লান্ত, তবুও সবাই হাসি খুশি মুখে এখনো এনার্জি ধরে রেখেছে। তো পাঁচ ভাই রেস্টুরেন্ট থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি। আমরা এখন আমাদের থাকার ব্যবস্থা করতে হবে, এই চিন্তায় আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। তো সিলেট শহরের ভিতরে খুবই নামকরা হোটেল রিসমন্ড হোটেল, এখানে এসেছি। এখানে আমাদের পছন্দ মতো কিন্তু আমরা রুম খুঁজে বের করতে হবে। তো প্রথমে আমরা কিন্তু প্রবেশ করলাম রিসিপশনে। সেখানে গেলে আমাদেরকে কিছু রুম দেখাবে, সেই রুম দেখে আমরা ফিক্সড করব আমরা কোন রুমগুলো নেব। বা আমরা তো 11 জন, আমাদের 11 জনের জন্য কোন রুমগুলো নিলে সুন্দরভাবে হয়
থাকার পরিবেশ মানগত দিকও ঠিক থাকে। তো সেই ব্যবস্থাই করার জন্য আমরা কিন্তু কাজ করছি। হোটেলের নিরাপত্তার ব্যবস্থাটা খুবই ভালো আমার কাছে মনে হয়েছে। ঘুরে ঘুরে কিন্তু আমরা বিভিন্ন রুমে যাচ্ছি এবং দেখছি। আমাদের পছন্দ মতো করে আমাদের রুম নিতে হবে, সেজন্য কিন্তু আমাদেরকে রুম দেখানো হচ্ছে। আমরা কিন্তু প্রত্যেকটি রুমে রুমে যাচ্ছি, আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের মন মতো রুম হলেই আমরা রুম নিব। তা খুব দ্রুতই রুম নিয়ে নিতে হবে, কারণ আমরা এখানে ফ্রেশ হয়ে, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, ফ্রেশ হয়ে আমরা কিন্তু রাতেই আবার যাব হযরত শাহজালালের মাজারে। তো আমাদের হোটেল থেকে প্রায় 11 তলা উপর থেকে আমরা কিন্তু সিলেট শহর দেখছি, অসাধারণ ভিউ। হোটেলের ভিতরে অংশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবং আমাদের রুম দেখানো হচ্ছে। এই দিকটা যদি আপনাদেরকে দেখাই, অসাধারণ, এক কথায় খুবই ভালো লাগছে। বিশাল বড়, জাঁকজমকপূর্ণ ও মানসম্মত একটি হোটেল আমার কাছে মনে হচ্ছে, রিসমন্ড রেস্টুরেন্ট। তো ভিতর দিকটা যদি আপনাদেরকে দেখাই, আমাদেরকে কিন্তু ঘুরে ঘুরে দেখানো হচ্ছে আমরা কোন রুমগুলো আমাদের দরকার, আমরা আমাদের মতো করে চাওয়া রুমগুলো আছে কিনা, সেই বিষয়গুলোই কিন্তু আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো যাই হোক, আমাদের রেস্টের দরকার। দ্রুত সময়ের ভিতরে আমরা যদি ফ্রেশ হয়ে নিতে পারি, তাহলে রাতের খাবার সহ রাতে হয়তো শাহজালালের মাজার ঘোরা পর্ব শেষ করে আগামীকালকে কিন্তু আমরা যাব সিলেট, রাতারগুল এবং সাদা পাথর যাব। আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের অনুপ্রেরণা, ভালোবাসা নিয়ে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব। তো হযরত শাহজালালের মাজারে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা কিন্তু লিফটে করে নিচে নেমে গেলাম এবং গাড়িতে করে যাচ্ছি হযরত শাহজালালের মাজার। হযরত শাহজালাল ও শাহপরাণ দুজনেই মাধ্যপ্রাচ্য থেকে আসা প্রখ্যাত সুফি সাধক, যারা 1303 খ্রিস্টাব্দে সিলেটে ইসলাম প্রচারে অংশ নেন। রাতে সিলেট শহর কেমন লাগছে আপনাদের? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। কথা কম কাজ বেশি নাকি লেখা যেন, দেখতেই পাচ্ছি। তো আমরা কিন্তু সিলেট শাহজালালের মাজারের বরাবর, মূল ফটকের বরাবর আছি। আমরা কিন্তু এখানে গাড়ি জ্যাম, তো আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। আমার মেয়ে কোলে করে যাচ্ছে, সে হাঁটতে রাজি না, কারণ সারাদিন গাড়িতে জার্নি করে, ভ্রমণ করে সে কিন্তু ক্লান্ত প্রায়। তো আমি আমার মেয়েকে নিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। যাই হোক, হযরত শাহজালাল ছিলেন ইয়েমেনের অধিবাসী, আর শাহপরাণ ছিলেন তার বোনের ছেলে এবং তার অন্যতম প্রধান সঙ্গী অনুসারীরা, তারা একসঙ্গে সিলেট অঞ্চলে ইসলাম প্রচার করেন এবং রাজা গৌরগোবিন্দকে পরাজিত করে সিলেট বিজয় করেন। মাজার আধ্যাত্মিক মিলন কেন্দ্র হিসেবে দেখা, যা মানুষকে ভালো কাজে উৎসাহিত করে এবং ধর্মপরায়ণতা বাড়ায়, এবং এটি নিরাশ্রয় ও অভাবীদের জন্য আশ্রয় ও খাদ্য সরবরাহ করতে পারে। এটি একটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থানও বটে। সিলেটে হযরত শাহজালালের মাজারে পুকুরে বড় বড় গজার মাছ দেখা যায়, যা অলৌকিক ও আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ বলে পরিচালিত লোককাহিনীতে বলা হয়। হযরত শাহজালাল নিজেই এই মাছগুলোকে লালন পালন করতেন। পরবর্তীতে স্থানীয় অধিবাসী ভক্তরা মাছগুলোর প্রতি স্নেহপূর্ণ আচরণ করে থাকেন। 2003 সালে বিষ প্রয়োগের মাধ্যমে মাছগুলোকে মারার চেষ্টা করলেও এখনো মাজারের মাছগুলো গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক অংশ হিসেবে পরিচিত। সিলেটে শাহজালালের মাজারে থাকা বিশেষ কবুতরগুলো জালালি কবুতর নামে পরিচিত, যা হযরত শাহজালালের সিলেট আগমনের সাথে সম্পর্কিত। কথিত আছে যে তিনি যখন সিলেট আগমন করেন, তখন তার সঙ্গে দিল্লি থেকে একজোড়া কবুতর বা কৈতর এসেছিল। এই কবুতরগুলো বংশবৃদ্ধি ঘটে এবং মাজারের আশেপাশে বহু বছর ধরে এদের উপস্থিতি মাজারে একটি বিশেষ আকর্ষণ তৈরি করেছে। মাজার ঘোরাঘুরি শেষ করে কিন্তু আমরা বেরিয়ে পড়ছি। এখন এখান থেকে গিয়ে রাতের কিছু খাবার খেয়ে আমাদের হোটেলে গিয়ে উঠবো এবং সেখানে গিয়ে কিন্তু ঘুমিয়ে পড়বো, কারণ শরীর ক্লান্ত, সারাদিন জার্নি করে শ্রীমঙ্গল চা বাগান, শ্রীমঙ্গল শহর, লাউছড়া, তারপরে হোটেল ঠিক করা, তারপরে এই মাজারে আসা, সব কিছু মিলিয়ে শরীরে একটু ক্লান্তি ভাব আছে। তো আমরা এখন কিন্তু চলে যাব
আমাদের হোটেলে রাতের খাবার খেয়ে। তো আমরা কিন্তু চলে আসছি। আমরা যে রুমে আজকে থাকবো আপনাদেরকে যদি একটু দেখাই, আমাদের বেডরুম, এবং এখানে কিন্তু এটা হচ্ছে ওয়াশরুম। এই যে আমাদের থাকার রুম। আমার মেয়ে আর আমি কিন্তু গল্প করছি। তো আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ভিডিও লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।